বরাবরের মতো আবার আমরা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের টপিক হচ্ছে বিগত দিনের যে টপিক আমরা আলোচনা করেছিলাম, অর্থাৎ বায়ুচাপ বলয় আর বায়ু প্রবাহ। এবার বায়ু প্রবাহের মধ্যে শুধুমাত্র আমরা আলোচনা রেখেছিলাম নিয়ত বায়ু সম্পর্কে। আজকে আমরা আলোচনার বিষয় হচ্ছে সাময়িক বায়ু সম্পর্কে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে সাময়িক বায়ু। আমরা জানি যে সাময়িক বায়ুর কয়েকটি শ্রেণীবিভাগ আছে, যেরকম স্থলবায়ু, তারপর হচ্ছে সামুদ্রিক বায়ু, আর হচ্ছে অ্যারোমেটিক, আর হচ্ছে অ্যারোমেটিক বায়ু। আর আমরা জানি যে সাময়িক বায়ু প্রবাহের অন্তর্গত আরেকটি হচ্ছে মৌসুমী বায়ু, যেটা স্থলবায়ু আর সামুদ্রিক বায়ু সম্মিলিত রূপ, মৌসুমী বায়ু। কিন্তু মৌসুমী বায়ুটা একটু ভিন্ন প্রকৃতির, এটার সাথে আলাদা করে নাম লিখলেও চলবে, আবার একটা লিখলে চলবে। আমি আলাদা করে লিখে রাখছি। তো এবার হচ্ছে যে আমরা এই বায়ুগুলোর ডিটেইলস জানবো, যে স্থলবায়ু কি, সামুদ্রিক বায়ু কি, অ্যারোমেটিক, ক্যাটাবেটিক আর মৌসুমী বায়ু। তো প্রথমে জানি যে সাময়িক শব্দের এখানে কি অর্থ করা হয়েছে। সাময়িক মানে বোঝাই যাচ্ছে যে দিনের মধ্যে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে কোনো একটা নির্দিষ্ট সময় অথবা বছরের একটি নির্দিষ্ট ঋতুতে, অর্থাৎ বছরের একটি নির্দিষ্ট ঋতুতে অথবা দিনের একটি নির্দিষ্ট সময়ে যে বায়ু প্রবাহিত হয় সেই বায়ুকে বলা হয় সাময়িক বায়ু প্রবাহ। উদাহরণস্বরূপ বলা যায় যেরকম স্থলবায়ু। স্থলবায়ুটা কি স্যার? স্থলবায়ুটা হচ্ছে দিনের বেলায় যখন সূর্যকিরণ পৃথিবীকে উত্তপ্ত করছে, দিনের বেলায় সূর্যকিরণে যখন পৃথিবী ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে, তখন কি হয়, আমাদের ভূপৃষ্ঠ দুটো অংশ নিয়ে গঠিত, জলভাগ আর স্থলভাগ। এবার একই সময় আমাদের যখন সূর্যকিরণ যখন দিচ্ছে, তখন পৃথিবীর স্থলভাগ উত্তপ্ত হচ্ছে, কিন্তু জলভাগ কিন্তু ততটা তখন উত্তপ্ত হচ্ছে না। এবার স্থলভাগ বেশি উত্তপ্ত হওয়ার কারণে কিন্তু সেখানে কি তৈরি হচ্ছে, নিম্নচাপের তৈরি হচ্ছে। অর্থাৎ উষ্ণতা বেশি মানে নিম্নচাপ বেশি, আর উষ্ণতা কম মানে সেখানে উচ্চচাপ বেশি। অর্থাৎ বায়ুর উষ্ণতার সাথে বায়ুচাপের সম্পর্ক হচ্ছে বিপরীত। অর্থাৎ উষ্ণতা বেড়ে গেলে সেখানে বায়ুচাপ কমে যাবে, আর উষ্ণতা কমে গেলে বায়ুচাপ বেড়ে যাবে। তো দিনের বেলায় কি হচ্ছে, যে স্থলভাগ অর্থাৎ পৃথিবীর মধ্যে যেখানে স্থলভাগের অংশ রয়েছে, অর্থাৎ বিভিন্ন পাহাড় পর্বত, স্থলভাগে যে অংশগুলো রয়েছে এগুলো উত্তপ্ত হচ্ছে বেশি। মালভূমি, পাহাড় পর্বত, সমভূমি উত্তপ্ত হচ্ছে বেশি। কিন্তু যেখানে শুধুমাত্র জলভাগ আছে সেখানে কিন্তু তুলনামূলকভাবে কম উষ্ণতা কম থাকছে সেই জলভাগের। এবার কি হচ্ছে, যে দিনের বেলাতে জলভাগে থাকছে উষ্ণতা শীতলতা থাকার কারণে, অর্থাৎ এখানে এই অঞ্চলটা শীতল আর এই অঞ্চলটা হচ্ছে উষ্ণ, দিনের এরকম অবস্থা হয়। এবার দিনের বেলায় কি হয়, উষ্ণ মানে সেখানে বাতাস হালকা হয়ে যায়, আর হালকা হয়ে সেখানে নিম্নচাপ তৈরি করে। তাই বিশেষ করে দিনের বেলায় সমুদ্র থেকে বাতাস স্থলভাগের দিকে আসে। তাহলে আমরা কি জানলাম, যে দিনের বেলায় বাতাস বিশেষ করে জলভাগ থেকে, অর্থাৎ সাগর মহাসাগর থেকে স্থলভাগের দিকে আসে। আর বায়ু যে দিক থেকে আসে সেই দিক থেকে নামকরণ করা হয়। যেহেতু জলভাগ থেকে, সাগর মহাসাগর থেকে স্থলভাগের দিকে যাচ্ছে, তাই এখানকার এই বায়ুটার নাম হবে সামুদ্রিক বায়ু। বিশেষ করে সমুদ্র থেকে স্থলভাগের দিকে যাচ্ছে, তাহলে এখানে সমুদ্র বলে লিখে রাখি, আর এটা হচ্ছে স্থলভাগ। তাহলে যখন সমুদ্র থেকে যখন স্থলভাগের দিকে যাচ্ছে, তখন সেই বায়ুর নাম হচ্ছে সামুদ্রিক বায়ু। অর্থাৎ এটা হচ্ছে সামুদ্রিক বায়ুর উদাহরণ।
স্থলবায়ু কি? স্থলবায়ু ঠিক এর বিপরীত। স্থলবায়ু এবার স্থলভাগ থেকে, স্থলভাগের এলাকা থেকে যখন বায়ুর ঠিক বিপরীত দিকে অর্থাৎ সমুদ্রের দিকে বাতাস আসে তখন তাকে বলা হয় স্থলবায়ু। অর্থাৎ বায়ু যেই দিক থেকে আসবে সেই রকম নামকরণ করা হয়। স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বাতাস আসলে তখন তাকে বলা হবে কি? স্থলবায়ু। তো স্থলবায়ুটা কখন দেখা যায়? আমরা তো এটা দেখলাম যে সমুদ্র থেকে স্থলভাগের দিকে বাতাস যাচ্ছে দিনের বেলায়। কেন যাচ্ছে? কারণ দিনের বেলায় উষ্ণতা স্থলভাগ বেশি উত্তপ্ত হয়ে ওঠে, নিম্নচাপ তৈরি হয়, তখন সমুদ্রভাগ শীতল থাকার কারণে উচ্চচাপ বিরাজ করে, তাই বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের এলাকা থেকে ছড়ে যাচ্ছে। ঠিক রাতের বেলায় কি হচ্ছে? রাতের বেলায় স্থলভাগ কিন্তু অতিরিক্ত শীতলতা লাভ করে, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। মানে সন্ধ্যার পর থেকে স্থলভাগের অংশটা অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়, যেখানে উচ্চচাপ বিরাজ করে। আর সমুদ্রের জল কখনো কিন্তু গরম, মানে বিশেষ করে রাতের সময় সমুদ্রের জল গরম থাকে, যে কারণে কি হয়? গরম থাকার কারণে সেখানে কিন্তু নিম্নচাপে তৈরি হয়। তাই স্থলভাগ থেকে বাতাস সমুদ্রের দিকে আসে রাতের সময়। আর রাতের কোন সময় বেশি প্রবাহিত হয়? পুরো রাতেই তো প্রবাহিত হয় স্থলভাগ থেকে সমুদ্রের দিকে, কিন্তু ভোরবেলায় এই বায়ুটা বেশি চাপ থাকে, অর্থাৎ ভোরবেলায় বেশি প্রবাহিত হয়। আর দিনের মধ্যে বিকেল থেকে সন্ধ্যার দিকে কি হয়? সামুদ্রিক বায়ুর প্রভাবটা বেশি দেখা যায়। ওই কারণে আমাদের বিশেষ করে স্থলভাগে বৃষ্টিপাতটা হয়ে থাকে বিকেল থেকে সন্ধ্যার দিকে। বেশিরভাগ যে বৃষ্টিপাত হয়ে থাকে সেটা বিকেল থেকে সন্ধ্যার, এটাই হচ্ছে মূল কারণ। যেটা স্থলভাগ আর সামুদ্রিক, স্থলবায়ু আর সামুদ্রিক বায়ুর মধ্যে যে মানে বায়ুর যে আসা যাওয়া, এই আসা যাওয়ার কারণে কিন্তু কি হয়? পাহাড় পর্বত অঞ্চলে যখন জলীয় বাষ্পযুক্ত বাতাস যখন পাহাড় পর্বতে অঞ্চলে ধাক্কা মারে, সেই অঞ্চলে শৈলকে বৃষ্টিপাত ঘটায়। তো আমরা তাহলে জানলাম যে স্থলভাগ থেকে বাতাস যখন সমুদ্রের দিকে আসছে সেটাকে বলা হচ্ছে স্থলবায়ু, আর স্থলভাগ থেকে বাতাস যখন সমুদ্রের দিকে আসছে তখন তাকে বলা হচ্ছে স্থলবায়ু। আর জলভাগ থেকে বাতাস যখন স্থলভাগে দিকে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে সামুদ্রিক বায়ু। তাহলে এই দুটো ক্লিয়ার হয়েছে আশা করি। এরপর আমরা জানবো যে এই যে স্থলবায়ু আর সামুদ্রিক বায়ু বৃহৎ সংস্করণ বলা হচ্ছে কাকে? মৌসুমী বায়ু বলা হচ্ছে। নাকি মৌসুমী বায়ুর মধ্যে স্থলবায়ু আর সামুদ্রিক বায়ুর প্রভাব আছে। কি রকম প্রভাব আছে আমরা জানবো। আমরা এখন ভারতের ছবি এঁকে সেটা বোঝার চেষ্টা করব যে কিভাবে স্থলবায়ু আর সামুদ্রিক বায়ু ভারতের মৌসুমী বায়ুকে প্রভাবিত করে। আমার ছবি আঁকা খুব ভালো নয়, তাই হাসাহাসি করে লাভ নেই, চেষ্টা করছি। তো এটা ধরে নিলাম যে ভারত আমাদের। এরপর কি বলা হচ্ছে যে স্থলবায়ু আর সামুদ্রিক বায়ুর বৃহৎ সংস্করণ হচ্ছে আমাদের মৌসুমী বায়ু, যেটা ক্রান্তীয় মৌসুমী বায়ু। আমাদের যে ভারতের জলবায়ু বা পশ্চিমবঙ্গের জলবায়ু যে প্রধান বৈশিষ্ট্য। তো ভারতের ক্ষেত্রে কি হয়ে থাকে? বিশেষ করে আমাদের বর্ষাকাল বলতে আমরা জানি, বর্ষাকাল জানি যে জুন মাসে প্রবেশ করে আর এটা থাকে সেপ্টেম্বর পর্যন্ত। তাহলে জুন থেকে সেপ্টেম্বর মাসে কি হয়? যে সামুদ্রিক বায়ু আমাদের স্থলভাগে থেকে প্রবেশ করে, অর্থাৎ এই অঞ্চল থেকে বায়ুটা প্রবেশ করে, গোটা ভারতে ছড়িয়ে পড়ে। গোটা ভারতে ছড়িয়ে পড়ে। তো আমরা জানি যে ফার্স্ট জুন সর্বপ্রথম কেরলে বৃষ্টিপাত ঘটায়, আর সেই বর্ষাকালে আমাদের পশ্চিমবাংলায় আসতে প্রায় এক সপ্তাহ টাইম লেগে যায়, অর্থাৎ 7ই জুন পশ্চিমবাংলায় বর্ষা শুরু হয়। আর পুরো ভারত দখল করে এই বর্ষাকালের যে মৌসুমী বায়ু, এই পুরো বর্ষাকালটা দখল করতে সময় লেগে যায় প্রায় 1.5 মাস, 45 দিন সময় লেগে যায়। অর্থাৎ জুন থেকে জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত সময় লেগে যায় গোটা ভারতে বৃষ্টিপাত শুরু হয়। এবার হচ্ছে যে তাহলে এখান থেকে বুঝলাম যে এই সময় অর্থাৎ এই বর্ষাকালের সময় অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে কি হয়? এই বরাবর অঞ্চলে উষ্ণতা বেশি থাকে, যেখানে নিম্নচাপ তৈরি হয়। নিম্নচাপ তৈরি হওয়ার কারণে তখন সমুদ্রের দিকের অংশটা কি উচ্চচাপ থাকে, তাই উচ্চচাপ থেকে বাতাস উপরের দিকে ওঠে। আর এই বাতাসে যেহেতু এদিকে আছে আরব সাগর, তা আরব সাগরের অংশ থেকে এমনকি এই যে অংশটা আছে বঙ্গোপসাগর, এখানে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে,
এই অঞ্চলে কিন্তু এই মৌসুমী বায়ুর প্রভাবটা দেখা যায়। অর্থাৎ এই বরাবর একটা যেটা বঙ্গোপসাগরীয় শাখা কিন্তু ঠিক উপরের দিকে উদিত হয় আরব সাগরীয় শাখার মতোই। তো এই বায়ুকে বলা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বায়ু যেই দিক থেকে আসে সেই দিক থেকে নামকরণ করা হয়। এটা যেহেতু দক্ষিণ পশ্চিম অংশ, এটা ভারতের দক্ষিণ অংশ, আর এটা পশ্চিম অংশ, পশ্চিম দিক। দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু উত্তর পূর্বের দিকে যাচ্ছে, আর এটা উত্তর পূর্ব ভাগ। এবার এই বায়ুকে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যেটা বর্ষাকালে পথ দেখা যায়। আবার ঠিক খালি এই পথটা দেখা যাচ্ছে কোন একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ যেটাকে আমরা বর্ষাকাল বলছি। আর আর্দ্রযুক্ত বায়ু পাহাড় পর্বতে গিয়ে ধাক্কা মেরে সেই অঞ্চলে সূর্যকে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এবার কি হয়, শীতকালে ঠিক বিপরীত অবস্থা দেখা যায়। শীতকালে কি অবস্থা দেখা যায় স্যার? শীতকালে দেখা যায় যে এই যে উত্তর পূর্ব ভারতের অংশ, এই অংশে তখন কিন্তু উচ্চচাপে তৈরি হয়। শীতকাল মানে এখানে শীত বেশি। আমরা জানি যে ভারতের উত্তর দিকে আছে তিব্বত, তিব্বত হচ্ছে চীনের অংশ, তারপর আছে নেপাল, ভুটান, এই যে তারপর মঙ্গোলিয়া, রাশিয়া, এগুলো পুরোটাই শীতকালে কিন্তু অতিরিক্ত শীত পড়ে যায়। যেখানে শীত মানে কি উচ্চচাপ বেশি, বায়ুচাপ বেশি, অর্থাৎ বায়ুচাপ বেশি মানে বায়ুর পরিমাণ বেশি। আর সেই অংশের তুলনায় কিন্তু এই শীতকালে কিন্তু এই জলভাগের অংশটা কিন্তু তুলনামূলকভাবে শীতটা কম থাকে। যেহেতু এটা নিরক্ষীয় অঞ্চলের নিকটবর্তী অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল মানে ভারতের নিচের অংশটা নিরক্ষীয় অঞ্চলের আশেপাশে, তো এই অঞ্চলে উষ্ণতা তুলনামূলকভাবে কম থাকে। আর এখানে উষ্ণতা বিশেষ করে এখানে শীতটা বেশি থাকে, আর এখানে শীতটা কম। যেখানে উচ্চচাপ আর এখানে নিম্নচাপ থাকে। তো তাই বায়ু কি হয়, শীতকালে বিপরীতমুখী টার্ন নেয়। বিপরীতমুখী টার্ন নেয় অর্থাৎ যে তীরচিহ্নগুলো এই দিক বরাবর আছে এগুলো ঠিক পাল্টে এই অবস্থান করে, অর্থাৎ উত্তর পূর্ব, এটাকে তখন বলা হয় উত্তর পূর্ব মৌসুমী বায়ু, অর্থাৎ ঠিক উল্টো। তাই 180 ডিগ্রি টার্ন নেয়, অর্থাৎ তীরচিহ্নগুলো ওইদিকে থাকে না, বরং ঠিক উল্টো মুখে হয়ে যায়। তাই এই অবস্থাটা আমরা শীতকালে লক্ষ্য করি। তো এই যে মৌসুমী বায়ু, এটা শীতকালীন মৌসুমী বায়ু, যেটা ভারতে আমাদের দেখা যায়। অর্থাৎ এই যে অবস্থা ঠিক উল্টোমুখী চলে আসে। আমরা দেখলাম যে বর্ষাকালে ওইদিকে যাচ্ছিল, এবার দেখছি শীতকালে এই মুখী আসে, ঠিক উল্টো দিকে টান দিয়েছে। তো এটাকে বলা হয় উত্তর পূর্ব মৌসুমী বায়ু, যেটা বিশেষ করে আমাদের শীতকালে দেখা যায়। আর ভারতের শীতকাল বলতে কি ডিসেম্বর টু ফেব্রুয়ারি, তাহলে ডিসেম্বর টু ফেব্রুয়ারি মাসে এই অবস্থা দেখা যায় আমাদের ভারতে। আর বর্ষাকাল জুন টু সেপ্টেম্বর দক্ষিণ পশ্চিম মৌসুমীর পথ দেখা যায় ভারতে, আর উত্তর মৌসুমীর পথ দেখা যায় ভারতে। মৌসুমী শব্দটি হচ্ছে ঋতু, যেটা আরবি শব্দ বা মালয়ালম শব্দ থেকে এসেছে। আরবি শব্দ মনসিন, এই মৌসিম বা মালয়ালম শব্দ মনসিন থেকে মৌসুমী শব্দটা নেওয়া হয়েছে। তো আমরা জানলাম যে একটা নির্দিষ্ট ঋতু প্রভাব আছে। যেহেতু বর্ষাকাল আর শীতকালের প্রভাব নিয়ে হচ্ছে মৌসুমী বায়ু, তাই মৌসুমী বায়ুকে বলা হয় সাময়িক বায়ু, অর্থাৎ বছরের নির্দিষ্ট সময় দেখা যায়। সর্বদা যে বৃষ্টিপাত হয় আমাদের ভারতে তা কিন্তু নয়। যদি আমাদের জেনে রাখা উচিত যে সম্পূর্ণ ভারতে বর্ষাকালে বৃষ্টিপাত হয় 80%, বর্ষাকালে বৃষ্টিপাত হয় 80%, শীতকালে বৃষ্টিপাত কিন্তু খুব কম হয়, অর্থাৎ 3% হয়। আর বাকি যে সময় অর্থাৎ শরৎকালে প্রায় 17% বৃষ্টিপাত হয়। এই নিয়ে 100% বৃষ্টিপাত। তো আমাদের শীতকালে যখন উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়, কিন্তু শীতকালে বায়ু শুধু প্রবাহিত হয়, কিন্তু সাথে বৃষ্টিপাত খুব কম হয়, অর্থাৎ 3% মানে খুব কম। যেহেতু আমাদের এই উত্তর পূর্ব অংশে, অর্থাৎ ভারতের উত্তর পূর্ব অংশে যে নেপাল, ভুটান, চীন, রাশিয়া, এই অংশে তো জলভাগ নেই, অর্থাৎ কোনো সাগর বা মহাসাগর নেই, তাই বায়ুতে জলীয়বাষ্প থাকে না। বায়ুতে জলীয়বাষ্প না থাকার কারণে বায়ু প্রবাহিত হলেও কিন্তু বায়ুতে কিন্তু আর্দ্রতা যথেষ্ট না, তার কারণে কিন্তু বৃষ্টিপাত হয় না। আর আমরা জানি যে বায়ুতে শুধু আর্দ্রতা থাকলে হবে না, আর্দ্রতার পরিমাণ থাকতে হবে 80%। 80% যদি জলীয় বাষ্প না থাকে তখন সেই বায়ু থেকে কখনোই বৃষ্টিপাত হবে না। তো আমরা তাহলে এইগুলো জানলাম, কি জানলাম এখন পর্যন্ত? স্থলবায়ু কি, সামুদ্রিক বায়ু কি জানলাম, আর মৌসুমী বায়ুকে কেন স্থলবায়ু আর সামুদ্রিক বায়ু বৃহৎ সংস্করণ বলা হচ্ছে তা আমরা ডিটেইলস এখন জানা হলো। এবার আমাদের আরো দুটো বায়ু সম্পর্কে জানতে হবে, একটা হচ্ছে অ্যানাবেটিক আর একটা হচ্ছে ক্যাটাবেটিক। তো আমরা অ্যানাবেটিক আর ক্যাটাবেটিক সম্পর্কে এখন আমরা জানবো যে পাহাড় পর্বত অঞ্চলে কিন্তু এই অ্যানাবেটিক আর ক্যাটাবেটিক বায়ুর প্রভাব লক্ষ্য করা যায়। অ্যানা মানে উপরের দিকে, অর্থাৎ যে বায়ু উপরের দিকে ওঠে, আর ক্যাটা মানে নিচের দিকে, যে বায়ু নিচে
উপর থেকে নিচের দিকে নামে। এটা হচ্ছে নিচ থেকে উপরে, আর এটা হচ্ছে উপর থেকে নিচে। বিশেষ করে দিনের বেলায় কি হয়, দিনের বেলায় পাহাড় পর্বতের নিচের অংশটা বেশি গরম হয়। পাহাড় পর্বতের নিচের অংশটা দিনের বেলায় সূর্যের কিরণে বেশি উত্তপ্ত হয়। আমরা জানি যে স্যার দিনের বেলায় নিচের অংশটা কেন উত্তপ্ত হচ্ছে, কেন উপরের অংশটা তো আগে উত্তপ্ত হওয়া উচিত ছিল না। আমরা জানি যে সূর্যের কিরণে পৃথিবীর যে ভূপৃষ্ঠ আগে উত্তপ্ত হয়, অর্থাৎ বায়ু উত্তপ্ত হয় না, অর্থাৎ বায়ুকে উত্তপ্ত করে ভূপৃষ্ঠ যে তাপ ছেড়ে দেয়, সেই তাপে আমাদের ভূপৃষ্ঠের বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। সরাসরি সূর্যের কিরণে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় না। তাই ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে উষ্ণতা কম থাকে। আমরা যত উপরের দিকে উঠি মানে উষ্ণতা কম পাই, আমরা যত উপরের দিকে যাব উষ্ণতা কম পাবে, অর্থাৎ গরম কম লাগবে। তার কারণ হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ আগে গরম হয় সূর্যের কিরণে। তাই দিনের বেলায় কি হয়, পাহাড় পর্বতের এই নিচের অংশে কিন্তু উষ্ণতা বেশি থাকে, আর এই অংশে তুলনামূলক উষ্ণতা কম, আর শীতল ভাব বেশি। এখানে উচ্চ চাপ, এখানে আস্তে আস্তে নিম্নচাপ। কিন্তু একটা মজার বিষয় কি, দিনের বেলাতে পাহাড় পর্বতের উপরের অংশে যে শীতল বায়ু আছে, অর্থাৎ শীতল বায়ু মানে কি উচ্চচাপ আছে, কিন্তু যথেষ্ট উচ্চচাপ থাকে না। আর এতটাও এখানে নিম্নচাপ বা এই মধ্যবর্তী অংশে বা এই নিচের অংশে এতটাও নিম্নচাপ তৈরি হয় না যে উপরের বায়ু নিচে নেমে আসে। উপরের বায়ু শীতল বায়ু থাকে, ভারী বায়ু থাকে, কিন্তু যথেষ্ট পরিমাণে থাকে না যে মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে নেমে আসবে। মানে আরো বেশি ক্ষমতা, আরো বেশি শক্তির দরকার যে ওপরের শীতল বায়ুকে নিচে নামানোর জন্য, টেনে নিচে নামানোর জন্য, বিশেষ করে টেনে নিচে নামানোর জন্য। যদি এখানে বিশেষ করে পাহাড় পর্বতের মিডিল অংশে যদি উষ্ণতা বেশি হতো তাহলে নিম্নচাপ তৈরি হতো, কিন্তু দিনের বেলায় পাহাড় পর্বতের মিডিল অংশে কিন্তু সেরকম উষ্ণতা পরিবর্তন দেখা যায় না। নিচের অংশে কিছুটা উষ্ণ হয়, আর উষ্ণ হয়ে এই বায়ু কি হয়, উষ্ণতা লাভ করে হালকা হয়, আর হালকা হয়ে কিন্তু উপরের দিকে উদিত হয়। এই উপরের দিকে ওঠে, এটা দিনের বেলায় ঘটনা ঘটে, কিন্তু উপরের যেটা শীতল বায়ু কিছুটা থাকে, সেই বায়ুগুলো নিচে নামার মতো শক্তি থাকে না। তো এই বায়ুকে বলা হয় অ্যানাবেটিক বায়ু। তাহলে অ্যানাবেটিক বায়ুটা আমরা দিনের বেলায় পাচ্ছি। এবার এই অ্যানাবেটিক বায়ুর সাথে আবার উষ্ণতার বৈপরীত্য জড়িত। উষ্ণতার বৈপরীত্য জড়িত হচ্ছে অ্যানাবেটিক বায়ুর সাথে। কিভাবে? আমরা জানি যে উষ্ণতা, আমরা যত উপরের দিকে উঠি তত উষ্ণতা কিন্তু কমতে থাকে, কিন্তু এক্ষেত্রে কিন্তু তা হয় না। অর্থাৎ এই অঞ্চলের উপত্যকাতে যত উপরের দিকে ওঠা যায়, কিন্তু এই উষ্ণ বায়ুটাই, এই নিচেকার উষ্ণ বায়ুটাই কিন্তু উপরের বায়ুকে উষ্ণতা দিতে থাকে, অর্থাৎ উত্তপ্ত করতে করতে উপরের দিকে যায়। যেখানে উপরের দিকে আর উষ্ণতা কমে না, বরং বাড়তেই থাকে। এবার বেলা যত বাড়ে উষ্ণতা তত বৃদ্ধি পেয়ে থাকে। তাই অ্যানাবেটিক বায়ুর সাথে কি জড়িত? উষ্ণতার বৈপরীত্য জড়িত, অর্থাৎ উপরের দিকে ওঠার সাথে সাথে কিন্তু উষ্ণতা কমে না, বরং বাড়তে থাকে। আর ঠিক রাতে ঠিক এর বিপরীত অবস্থা দেখা যায়। রাতে কি দেখা যায়? ক্যাটাবেটিক। ক্যাটা মানে নিচের দিকে বায়ু প্রবাহিত হয়, উপর থেকে নিচের দিকে বায়ু প্রবাহিত হয়। কেন? রাতের বেলায় এই পাহাড় পর্বতের উপরের অংশে উষ্ণতা অধিক কমে যায়, যেখানে এখানকার বায়ু থাকে শীতল আর ভারী, এতটাই ভারী থাকে যে মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে নেমে আসে। তাহলে এখানে শীতলকালে তুলনামূলকভাবে এই অংশে কিন্তু উষ্ণতা একটু বেশি থাকে রাতের বেলায়। তো কি হয়? তাহলে উপরে শীতল আর ভারী বাতাস কিন্তু নিচের দিকে নেমে আসে। এই নিচের দিকে নেমে আসাকে বলা হচ্ছে ক্যাটাবেটিক বায়ু। ক্যাটাবেটিক বায়ু এটা রাতের সময় দেখা যাচ্ছে, অর্থাৎ যেটা শীতল আর ভারী বাতাস যেটা দিনের বেলায় নামছে না, কিন্তু রাতের বেলায় অতিরিক্ত শীতলতা লাভ করে কিন্তু ঠিকই নিচের দিকে নেমে আসে, এটাকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু, যেটা রাতের সময় দেখা যায়। কিন্তু এই অ্যানাবেটিক আর ক্যাটাবেটিক তো স্যার ইংলিশ নাম, এদের বাংলা নাম কি আছে? হ্যাঁ, এদের বাংলা নাম আছে। যেহেতু এটা পাহাড় পর্বতের উপরের অংশ, এটা নিচের অংশ, আর ঢাল বেয়ে উপরের দিকে উঠছে, তাই এটাকে বলা হচ্ছে তোমার উপত্যকা বায়ু। অ্যানাবেটিক বায়ুর বাংলা নাম হচ্ছে উপত্যকা বায়ু, যেহেতু উপত্যকা থেকে আসে, অর্থাৎ বায়ু যেদিক থেকে আসে সেই দিক থেকে নামকরণ করা হয়, তাহলে এটা হচ্ছে উপত্যকা বায়ু। আর ক্যাটাবেটিক বায়ুটা কি হয়? পাহাড় পর্বত থেকে নিচের দিকে নামছে, আর যেখান থেকে আসে সেই দিক থেকে নামকরণ হয়। তাই এই বায়ু ক্যাটাবেটিক বায়ুর আরেকটা নাম হচ্ছে পার্বত্য বায়ু, অর্থাৎ পর্বতের উপর থেকে নেমে আসছে, তাই বায়ুর নাম রাখা হয়েছে পার্বত্য বায়ু।
তো আশা করি যে অ্যানাবেটিক, ক্যাটাবেটিক, স্থলবায়ু, সামুদ্রিক বায়ু এগুলো আমরা ডিটেইলস জানলাম। আর মৌসুমী বায়ুতে কেনই বা স্থলবায়ু আর সামুদ্রিক বায়ু বৃহৎ সংস্করণ বলা হচ্ছে সেটাও আমরা ডিটেইলস জানলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ভিডিওটা এখানে শেষ করা হচ্ছে। টাটা, বাই বাই।